বীরভূমের শ্মশানে একসময় মরা পোড়ানোর কাজ করত মণিমোহন সাঁতরা। ঘটনাক্রমে একটি অসাধারণ সুন্দরী রমণীর লাশের সঙ্গে তার পরিচয় ঘটে, যার জীবনের শেষ পরিণতি ছিল অত্যন্ত বেদনাদায়ক। আসলে ঠিক কি ঘটেছিল সেই দিন, আর আমাদের সবার প্রিয় ঠাকুরমশাই তারানাথ চক্রবর্তী বা কিভাবে জড়িয়ে পড়েছিলেন ওই কাহিনীতে, জানতে হলে আপনাকে শুনতে হবে লাবণী রুদ্রের কলমে আজকের তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প প্রিয়ংবদার প্রেতমূর্তি। আমাদের আজকের গল্পে কিশোরীর চরিত্রে থাকছে সুজয়। গল্প পাঠে এবং অন্যান্য সমস্ত চরিত্রগুলি বর্ণনে এই অধম আমি সুদর্শন। আমাদের আজকের এই গল্পটি যদি তোমার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবে না, কারণ তোমার একটি লাইক আমায় অনেকটা উৎসাহিত করে তোমার আমার এই গল্পের আসরটা জমাতে। আর হ্যাঁ, যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো যাওয়া যাক আজকের গল্পে। শুরু হচ্ছে প্রিয়ংবদার প্রেতমূর্তি। পৌষ মাসের সন্ধ্যা, তার ওপর ঝিরঝিরে তুষারপাতের মতন অকাল বৃষ্টি। শীত যেন শরীরের ভেতরের হাড় পর্যন্ত ছুঁয়ে দেখার একটা নেশায় উন্মত্ত হয়ে উঠেছে। গায়ে পুরু পশমের কোটের ওপরে একখানা শাল জড়িয়েও শীতের সঙ্গে যেন পেরে ওঠা যাচ্ছে না। দিনটা শনিবার। অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় আমি আর কিশোরী এগিয়ে চলেছি মটলেনের দিকে। উদ্দেশ্য আর নতুন করে বলবার কিছু নেই। এরকম ছুটির মেজাজে তারানাথের গল্প একটা অদৃশ্য আকর্ষণে আমাদের টেনে নিয়ে যায় তার কাছে। পথে যেতে যেতে লক্ষ্য করলাম একদল শ্মশানযাত্রী একটি মরা কাঁধে নিয়ে নিমতলা শ্মশানের দিকে এগিয়ে চলেছে। কিশোরী বলল, তাড়াতাড়ি পা চালিয়ে চলো, ঠান্ডাটা একেবারে কাবু করে দিচ্ছে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। আসার সময় হরিমিত্তিরের দোকান থেকে গরম গরম আলুর চপ আর ফুলুরি নিয়ে এসেছি। রোজ রোজ তারানাথের ঘাড় ভেঙে খাওয়াটা সাজে না, কি বলো? হ্যাঁ ঠিকই বলেছ, পাঁচিংশোয়ের নতুন প্যাকেটও একটা আমার কাছে আছে, পুরোটাই তাকে আজ দিয়ে দেবো ভাবছি। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই আমরা দুজনেই পৌঁছে গেলাম মটলেনে তারানাথের বাড়িতে। দরজা ভেতর থেকে বন্ধই ছিল। কড়া নাড়তেই কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে তারানাথ বেরিয়ে এলেন। আমরা শীতে কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে আছি দেখে তারানাথ বলল, আরে তোমরা এসো এসো, ভেতরে এসো তাড়াতাড়ি। আমরা ঘরে প্রবেশ করলাম। তারপর আমার হাতের তেলে ভাজার থলেটা তারানাথের হাতে দিয়ে নড়বড়ে তক্তপোষে উঠে জড়সড় হয়ে বসলাম দুজনে। সঙ্গে করে তেলে ভাজা আনায় তারানাথ বেশ খুশি হয়েছে বুঝলাম। হাসি হাসি মুখ করে সেই তেলে ভাজা মুড়ির সাথে পরিবেশন করবার উদ্দেশ্যেই ভেতরের বাড়িতে চলে গেলেন। তারপর কিছুক্ষণের মধ্যেই স্বহস্তে একটা গামলায় মোটা আউশ চালের মুড়ির সঙ্গে তেলে ভাজার পাত্রটি তক্তপোষে রেখে তিনি নিজেও উঠে জড়সড় হয়ে বসলেন। বাইরের উন্মুক্ত পরিবেশের তুলনায় এই বদ্ধ ঘরের ভেতরের আবহাওয়া খানিকটা আরামদায়ক, তাই শরীরের পরিহিত শালটা খুলে নামিয়ে রাখলাম। তারপর কিশোরী নতুন পাসিং শোয়ের প্যাকেটটা পকেট থেকে বার করে তারানাথের সামনে রেখে বলল, আজ একটা ভালো থেকে গল্প শোনান দেখিনি। তারানাথের হাবভাবে বোঝা গেল যে তার মেজাজটা আজ বেশ ফুরফুরে আছে বইকি। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে সেটা ধরাতে ধরাতে সে বলল, এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে তোমরা এসেছো, তাই একটা গল্প তোমাদের পাওনা থেকেই যায়। তা বলো, কি ধরনের গল্প আজ শুনতে চাও তোমরা? আমি বললাম,
আপনার জীবনের যে কোনো একটা গল্প শোনান। আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো তো আর কম রহস্যময় আর ভয়ানক নয়। ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্মদৈত্য বা অতৃপ্ত আত্মা, যেটা খুশি সেটা নিয়ে বলুন। তার উপর আসার পথে একটি মৃতদেহের শ্মশান যাত্রা দেখে এসেছি। এমতো অবস্থায় আপনি যে গল্পই বলবেন তা শুনতে ভালোই লাগবে। তারানাথ চোখ বুঝে জ্বলন্ত সিগারেটে তৃপ্তিসূচক 3-4টি টান দিয়ে বলল, আচ্ছা, বেশ বেশ। মৃতদেহের কথাটা শুনে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। শোনো তবে, কিন্তু তার আগে এই তেলে ভাজা আর মুড়িগুলোর সদ্ব্যবহার শুরু করো, নয়তো ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। আমরা দুজনেই এক মুঠ করে মুড়ি হাতে তুলে নিয়ে গরম গরম আলুর চপে কামড় বসালাম। তারানাথ কয়েকটি টানে হাতের জ্বলন্ত সিগারেটটি শেষ করে ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকোলের মালাটায় সিগারেটের অবশিষ্টাংশটুকু গুঁজে দিতে দিতে তার গল্প আরম্ভ করল। আহ তখন আমার ভবঘুরে জীবন। বীরভূমের নলহাটিতে এক গুরুর কাছে থেকে সাধনা করছি, আর বীরভূমের নানান গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করে যা সঞ্চয় হয় তা দিয়ে আমি আর আমার গুরু দিনাতিপাত করি। তখন তা এই রকমই একদিন অজয় নদের পাশেই ছোট্ট একটি গ্রাম, নাম উদয়পুর, সেখানে ভিক্ষা করতে বেরিয়েছি। ঘুরতে ঘুরতে এক বৃদ্ধর বাড়িতে উপস্থিত হলাম। ঘটনাচক্রে পরে জানতে পারি ওই বৃদ্ধর নাম ছিল মণিমোহন সাঁতরা। ওই বাড়িতে পা রাখতেই কিসের একটা যেন অপছায়ার উপস্থিতি টের পেলাম। একটা ভ্যাপসা সোঁদা উদ্ভট ধরনের গন্ধ নাকে এলো। বুঝলাম ওই বাড়িতে মানুষ ছাড়াও কোনো এক অশরীরী দীর্ঘ সময় ধরে বাস করছে। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে এই ধরনের উপলব্ধিগুলো আমি খুব সহজেই বুঝতে পেরে যাই। তা যাই হোক, এদিকে বিকেল পড়ে সন্ধে নেমে আসার আগে ফিরতে হবে বলে সেই সব বিষয় গ্রাহ্য না করে আমি গৃহস্বামীর উদ্দেশ্যে একটা হাঁক পারলাম। বাড়িতে কেউ আছেন? বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে এলো, তারপর বলল, কে বাবা তুমি? আমি একজন ব্রাহ্মণ ভিক্ষু, ভিক্ষে করতে বেরিয়েছি। আপনার দুয়ারে দুটো ভিক্ষার আশায় এসেছিলাম। যদি পারেন তো কিছু দিয়ে সাহায্য করুন। বৃদ্ধর মুখটা কেমন যেন উদাস হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বৃদ্ধ বলল, ভিক্ষা দেবার মতন সামর্থ্য যে আমার নেই বাবা। সম্পূর্ণ একা একা এই বাড়িতে কোনো মতে মৃত্যুর আশায় প্রহর গুনছি আমি। বৃদ্ধকে দেখে আমার কেমন যেন একটা মায়া হলো। সত্যি, বৃদ্ধর বাড়িতে আর দ্বিতীয় কোনো মানুষের অস্তিত্ব টের পেলাম না। সম্ভবত অতি কষ্টে সে একাই এখানে জীবন যাপন করছে। একটু মায়ায় পড়েই আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, এতে কোনো বাধ্যবাধকতা নেই। ভালো থাকবেন, আসি তাহলে, কেমন? আমি বেরিয়ে যাবার উপক্রম করতেই বৃদ্ধ বলল, না না, তা বললে হয় নাকি? তুমি তুমি আশা করে এসেছো, খালি হাতে কি তোমায় ফিরিয়ে দিতে পারি? এসো এসো, আমার ঘরে বসো, দুটো জল খাবারের ব্যবস্থা করি। তোমরা হয়তো জানবে সেই সময় মানুষ ব্রাহ্মণদের বেশ একটা সমীহ করত।
সেবা যত্ন করতে ভালোবাসত। আমি বুঝলাম বৃদ্ধ অতি দরিদ্র হলেও মনের দিক থেকে অত্যন্ত উদার। আমার হাত ধরে করুণ স্বরে তিনি অনুরোধ করায় তার কথা আমি কিছুতেই ফেলতে পারলাম না। বৃদ্ধের সঙ্গে তার জরাজীর্ণ মাটির দেয়াল বিশিষ্ট গৃহকক্ষে প্রবেশ করলাম। বাইরে তখন দিনের আলো ফুরিয়ে আসবার উপক্রম হয়েছে। ঘরের ভেতরে একটা ঘুটঘুটে অন্ধকার জটলা বেঁধে রয়েছে। একটা টিমটিমে কেরোসিনের লণ্ঠন জ্বালিয়ে বৃদ্ধ আমায় একটা খাটিয়ার উপর বসতে বলে দাওয়ার উনুনে ভাত চাপাতে চলে গেল। আর ঠিক তখন ঘরে বসে বসে আমার যেন মনে হলো ঘরে আমি একা বসে নেই। অদৃশ্য আরো আরো একজনের উপস্থিতি অবশ্যই সেই ঘরে রয়েছে, এবং খুব ভালোভাবে বুঝলাম যে কেউ একজন বেশ মনোযোগ সহকারে আমায় পর্যবেক্ষণ করে চলেছে, কিন্তু আমি তাকে কেবলমাত্র উপলব্ধি করা ছাড়া চাক্ষুষ দেখতে পাচ্ছি না। আমি সঙ্গে সঙ্গে একটা মন্ত্র উচ্চারণ করে আমার শরীর বেঁধে নিলাম। তারপর মনে মনে ভাবলাম, কিসের এমন উপস্থিতি থাকতে পারে ওই বাড়িতে, আর বৃদ্ধ কি আদৌ এই ব্যাপারটা জানে, নাকি জেনে শুনে কোনো কারণে লুকিয়ে যাচ্ছে? কোনো ভয়ানক রহস্য কি লুকিয়ে আছে ওই অদৃশ্য কারোর উপস্থিতির পেছনে? খাটিয়াটার উপর পা মাটির দিকে ঝুলিয়ে আমি বসে এই সকল চিন্তা ভাবনাগুলো যখন করছি, এমন সময় হঠাৎ খাটিয়ার নিচে আমার পায়ের কাছে যেন মনে হলো কোনো নারীর মাথার কোমল কেশ রাশি আমার পা স্পর্শ করে খাটিয়ার নিচে চলে গেল। এক মুহূর্তের জন্য আমার সর্বাঙ্গের রোম যেন একবার খাড়া হয়ে উঠল। তখন আধো আলো আর আধো অন্ধকার ঘরে খাটিয়ার ওপর ঠায় একভাবে কিছুক্ষণ বসে রইলাম আমি। ওদিকে উনুনে ভাত চাপানো হলে বৃদ্ধ আবার ঘরের ভেতর প্রবেশ করল। তারপর বলল, কিছু মনে করো না বাবা, তোমায় আটকে একটু সময় নষ্ট করলাম। আসলে সেবা করলে পুণ্যি লাভ হয়, তাই এই অবেলায় তোমায় ফিরিয়ে দিয়ে পাপের ভাগীদারি হতে পারি না। এই বলে হঠাৎ বৃদ্ধ আমার ঠিক মাথার পেছনে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে এমন একটা ভাব ভঙ্গিতে কাউকে উদ্দেশ্য করে বলে উঠল, ওনার থেকে দূরে দূরে থাকো। উনি উনি আমার অতিথি, উনি আমাদের কোনো ক্ষতি করবেন না। বৃদ্ধর সাথে কথা বলতে বলতে আমারও যে একবার মনে হয়নি যে আমার ঠিক পেছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে, তা কিন্তু নয়। ব্যাপারটা আমি তখনও এড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু বৃদ্ধর কথায় আমি আরেক দফা শিহরিত হলাম। একবার পেছনে ঘুরে দেখবার সাহস পর্যন্ত হলো না। কৌতূহল ভরা চোখে বৃদ্ধকে আমি জিজ্ঞাসা করলাম, এ বাড়িতে প্রবেশ করার পর থেকেই একটা অদৃশ্য কিছুর উপলব্ধি টের পাচ্ছি। যদি আমার ধারণা মিথ্যে না হয়, তাহলে কি আপনি বলতে পারেন যে ব্যাপারটা আসলে ঠিক কি? সে আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে পারো, কিন্তু কিন্তু সে অধ্যায়ের
গুরুত্ব যে সবার কাছেই অর্থপূর্ণ তা কিন্তু একেবারেই নয়। সে ঘটনার কাহিনী অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু 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 সেই সেই বেদনার তীব্র যন্ত্রণার ধ্বনি কোনোদিনও সমাজের কানে পৌঁছয়নি। কি বলছেন ঠিক বুঝতে পারলাম না। আপনার জীবনের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের মূল্য কেউ না বুঝলেও আশা করি আমি বুঝব। যদি বলতে কোনো আপত্তি না থাকে তাহলে আমায় আপনি নিঃসংকোচে বলতে পারেন। আমার কথা শুনে বৃদ্ধ স্থির নেত্রে আমার চোখের পানে চেয়ে থাকলো কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে খাটিয়াটার ওপর উঠে বসে বৃদ্ধ বলল, শুনবে বলছো? হ্যাঁ। তবে তবে শোনো, ঘটনাটা বছর 50 আগেকার। তখন আমার যৌবনকাল, বয়স 22 বছর। আমি তখন বীরভূমের শ্মশানে মরা পোড়ানোর কাজ করি। মাত্র 15 বছর যখন আমার বয়স, তখন গ্রামে ভয়ানক গুটি বসন্ত রোগ এসে আমার আমার বাবার প্রাণ কেড়ে নেয়। আর বাবার মৃত্যুর পর শোকাহত হয়ে 1 মাসের মধ্যেই আমার মাও পাড়ি দেন চিরঘুমের দেশে। তারপর থেকেই জীবন যুদ্ধে আমি একাই হেঁটে চলেছি। বাবা মা মারা যাওয়ার 2 বছর পর থেকেই আমি ওই শ্মশানে কাজ পাই। মরা পুড়িয়ে বকশিস হিসাবে যা রোজগার হতো তাতে বেশ একরকম চলে যেত তখন। এইভাবেই 5 বছর কাটলো। তারপর একদিন রাতে শ্মশানে বসে আছি, সম্পূর্ণ শ্মশান ফাঁকা। বিকেলের পর কোনো মৃতদেহ আর শ্মশানে আসেনি। তখন রাতে শ্মশানেরই ভেতরে তৈরি একটি ছোট্ট ঘরে আমি থেকে যেতাম। যদি অনেক রাতে কেউ মরা পোড়াতে আসে, তবে বকশিসটা একটু বেশি পাওয়া যেত সেই লোভে। সেদিন রাত অনেক হয়েছিল। বসে বসে ভাবছি হয়তো আর কেউ আসবে না, তাই উঠে গিয়ে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি করব। এমন সময় একদল শ্মশান যাত্রী হঠাৎ এসে উপস্থিত হলো সেখানে। কথায় কথায় জানতে পারলাম যে মানুষটি মারা গেছে সে মাত্র 19 বছরের একটি যুবতী মেয়ে, নাম প্রিয়ংবদা, বাড়ি কুসুম গ্রামে। শুকনো কাঠ দিয়ে মরা পোড়ানোর চিতা যখন সাজানো হচ্ছে, তখন একবারের জন্য প্রিয়ংবদার মুখটা আমি দেখলাম। ভারী মিষ্টি সে মুখ। মৃত্যুর পরেও যেন ঠোঁটের কোণে একটা স্নিগ্ধ হাসি লেগে রয়েছে। ইস, অমন সুন্দর একখানা মেয়ে এত তাড়াতাড়ি ভগবানের প্রিয় হয়ে যেতে পারে কি করে, ভাবতেই অবাক লাগলো। চিতার কাঠ সাজাতে সাজাতে বারংবার আমার দৃষ্টি প্রিয়ংবদার মুখের দিকে চলে যাচ্ছিল। আমি যেন চেষ্টা করেও চোখ ফেরাতে পারছি না তার থেকে। এমন ভাবেই কিছুক্ষণ চিতা সাজানোর পর হঠাৎ বজ্রবিদ্যুৎ আর হাওয়ার সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। একটু আশ্রয়ের জন্য সকলেই ছুট লাগালো শ্মশানের প্রতীক্ষালয়টা লক্ষ্য করে, সঙ্গে আমিও। সবাই তখন ঝড়ের হাত থেকে বাঁচতে
ভুলেই গিয়েছে মৃতদেহের কথা। প্রিয়ংবদার মরদেহ যেখানে ছিল সেখানেই পড়ে রইল একা একা। প্রায় ঘণ্টাখানেক প্রবল ঝড় বৃষ্টি সমানে চলতে লাগলো। তারপর বৃষ্টিটা যখন একটু ধরে এলো তখন আবার সকলে ব্যতিব্যস্তভাবে এগিয়ে গেল নতুন করে শুকনো কাঠ দিয়ে চিতা সাজাবার উদ্দেশ্যে। কিন্তু কিন্তু হঠাৎই সবার মধ্যে একটা কেমন যেন শোরগোল বেঁধে গেল। তখন গিয়ে দেখলাম প্রিয়ংবদার মৃতদেহ যেখানে রাখা ছিল সেখানে বাঁশের তৈরি মাচাটা আর আর সাদা থান ছাড়া কিচ্ছু নেই। ভয়ে চিৎকার করতে লাগলো সবাই। প্রিয়ংবদার দেহ কোনো ডাইনি বা পিশাচ তুলে নিয়ে গেছে এই ভেবে মুহূর্তের মধ্যেই যে যার মতন ছুট দিল বাড়ির উদ্দেশ্যে। নিমেষেই আবার শুনশান হয়ে এলো সমগ্র শ্মশানটা। আমি আমি ঘটনাটার কোনো ব্যাখ্যা বা যুক্তি খুঁজে না পেয়ে বেশ চিন্তিত মুখেই ফিরে গেলাম আমার আমার শয়ন কক্ষের দিকে। আর আর ঘরটার কাছাকাছি আসতেই আমি থমকে দাঁড়ালাম। ঘরের ঠিক দরজাটার পাশেই একটা ছায়া মূর্তি নড়াচড়া করছে। আমার আমার আগমন সে তখনও টের পায়নি। একটু ভালো করে বুঝবার জন্য ধীরে ধীরে আমি ছায়া মূর্তির আরো কাছে এগিয়ে গেলাম। অন্ধকারে যতটা দেখা যায় তাতে বুঝলাম ওই ছায়ার মতন দেখতে মূর্তিটি কোনো নারীর, যে ঘরের ভেতর উঁকি দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। আমি আমি খুব সাবধানে পা ফেলে ফেলে নিঃশব্দে এগিয়ে গেলাম তার কাছে। তারপর হঠাৎ তাকে ধরার জন্য ঝাঁপ দিলাম ছায়ামূর্তিটার ওপর। শক্ত করে চেপে ধরায় সে পালাবার কোনো পথ খুঁজে পেল না। অবশেষে নিরুপায় হয়ে এক এক অদ্ভুত মিষ্টি নারী কণ্ঠে সে কান্না করতে লাগলো। আমি আমি বুঝলাম যে এ কোনো ভূত প্রেত বা পিশাচ নয়। আমার বাহু ডোরে যে আবদ্ধ রয়েছে সে জল জ্যান্ত একটা মানুষ। তার কান্নার আওয়াজ শুনে আমার আমার মনটা কেমন যেন মোমের মতন গলে গেল। আমার হাত থেকে ধীরে ধীরে মুক্ত করলাম তাকে। তারপর একটু ভালো করে তার মুখমণ্ডল পরীক্ষা করতেই আমি বুঝলাম ওই নারী আর অন্য কেউ নয়, সে সে আমার প্রিয়ংবদা। ওইরূপ অবস্থায় তাকে দেখার পরেও কেন জানি না বিন্দুমাত্র ভয় আমার মনে উকি দিল না, বরং একটা ভালো লাগার গন্ধ, ভালো বাসার অনুভূতি ছড়িয়ে গেল চারিদিকের আকাশে বাতাসে। আজও মনে আছে যখন তাকে জড়িয়ে ধরেছিলাম আমার বাহু ডোরে, কি শীতল আর কোমল সে শরীরের স্পর্শ। সে শরীর যেন রক্ত মাংস দিয়ে নয়, ফুলের নরম পাপড়ি দিয়ে তৈরি। এই বলে বৃদ্ধ একটু থামল। আমি বললাম, তারপর? বলছি দাঁড়াও।
উনুনের চালটা কতটা ফুটলো একবার দেখে আসি। তারপর বৃদ্ধ ঘর থেকে দাওয়ায় বেরিয়ে গেল। ঘরে বসে আমি তখনও বেশ উপলব্ধি করতে পারছি ঘরের সেই অদৃশ্য কেউ একজনের উপস্থিতি, যে কিনা আমায় ক্রমাগত আমার আশেপাশে ঘোরাঘুরি করে আমায় দেখে চলেছে। এর বেশ কিছুক্ষণ পর বৃদ্ধ আবার ঘরে এসে আমার সামনে খাটিয়াটার উপর উঠে বসল। আমি বললাম, তাহলে প্রিয়ংবদার মৃতদেহে কি কোনো অতৃপ্ত আত্মা বা পিশাচ ভর করেছিল? না 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 না, তা হবে কেন? প্রিয়ংবদা যে তখনও জীবিত। বৃদ্ধর কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। জিজ্ঞাসু চোখে আমি বললাম, জীবিত ছিল? হ্যাঁ, আমি তখন তাকে আমার ঘরে নিয়ে গিয়ে তার মুখ থেকে সমস্ত ঘটনাটা শুনলাম। আসলে সে মরেনি, কোনো কারণে তার নাড়ি ক্ষীণ হয়ে এসেছিল। একটানা 1.5 দিন ঘুম থেকে না ওঠার কারণে বাড়ির লোক ভেবেছিল সে বুঝি মারা গেছে। কিন্তু প্রবল বৃষ্টির জলের ঝাপটায় তার জ্ঞান ফিরে আসে এবং এবং জ্ঞান ফিরতেই ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে পেরে সে পালিয়ে যায়। তারপরেই আমার সাথে দেখা। প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বিয়ে করতে হলে প্রিয়ংবদাকেই করব, কিন্তু উপরওয়ালা বোধহয় আমাদের ভাগ্যে অন্য কিছু লিখেছিলেন। কেন? কি হয়েছিল তারপর? আমি তাকে আমার বাড়িতে এনে একটা অন্য ঘরে রাখলাম বেশ কিছুদিন। ইচ্ছে ছিল কয়েকটা দিন গেলেই কিছু টাকা পয়সা গুছিয়ে দূরে কোথাও চলে যাব, আর আর আমার ভালোবাসার কথা তাকে বলে আমাদের বিয়ের প্রস্তাবটাও দেব। পাছে মানুষের কানে কানে প্রিয়ংবদার কথাটা জনসম্মুখে প্রকাশ পায় সেই ভয়ে ঘর থেকে বাইরে বেরোতে একেবারেই বারণ করে দিয়েছিলাম তাকে। কিন্তু একদিন তার বাবা মাকে দেখার প্রচণ্ড ইচ্ছা জাগে তার মনে। তখন আমি শ্মশানে কর্মরত। আমার অবর্তমানে লুকিয়ে লুকিয়ে প্রিয়ংবদা কুসুম গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কুসুম গ্রামের লোকরা তাকে দেখে অত্যন্ত শিহরিত হয়ে ওঠে এবং তাকে প্রেত ভেবে তার উপর হামলা চালায়। বেচারি প্রিয়ংবদা নিরুপায় হয়ে গ্রামবাসীদের হাতে ধরা দিতে বাধ্য হয়। বেঁধে ফেলা হয় তাকে একটি গাছের গুঁড়ির সঙ্গে। গ্রামের সকলে প্রিয়ংবদাকে ভূত ভেবে ভুল করলেও ওখানকার শয়তান সাধু শম্ভুতান্ত্রিক বেশ বুঝতে পারে যে প্রিয়ংবদা সশরীরে এখনো জীবিত আছে। প্রিয়ংবদার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে গ্রামবাসীদের ভুল বুঝিয়ে শম্ভু সাধু এবং তার 2 চেলা এক পৈশাচিক ভোগের লিপ্সায় প্রিয়ংবদাকে নিয়ে গিয়ে গোপনে সারা রাত ব্যাপী ধর্ষণ করতে থাকে। ভোর হওয়ার আগে ওরা 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 3 জনে মিলে প্রিয়ংবদাকে হত্যা করে। তারপর তার দেহটা ভাসিয়ে দেয় ময়ূরাক্ষীর জলে। তারপর থেকেই প্রিয়ংবদার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেবার জন্যে আমার সঙ্গে এইখানেই থেকে যায়।
বছর দুয়েক আগে শুনেছি শম্ভু সাধুর এক চেলা হৃদযন্ত্র বিকল হয়ে নাকি মারা গিয়েছে। আর আর নির্দিষ্ট কোনো শরীর বা আকার ধারণ করতে না পারায় এত বছর পেরিয়ে যাবার পরেও বাকি দুজনের ওপর প্রিয়ংবদা প্রতিশোধ নিতে আজও অক্ষম। তুমি তুমি তারই উপস্থিতি উপলব্ধি করেছ আমার বাড়িতে। তবে ভয় নেই, ভয় নেই, সে সে তোমার কোনো ক্ষতি করবে না। বৃদ্ধর মুখে সমস্ত ঘটনাটা শুনে আমার মনটা কেমন যেন বিষণ্ণ আর ভারী হয়ে উঠল। আমি ভাবলাম, যদি এই বৃদ্ধ আর তার ওই নিরেট প্রেমের জন্য কিছু একটা করে যেতে পারি, তবে যেন মনের ভেতরে একটা অজানা শান্তির ছোঁয়া আর পরম তৃপ্তির জন্ম হবে। তাই আমি বৃদ্ধকে বললাম, আচ্ছা, আমি যদি প্রিয়ংবদার প্রেতকে একটা আকার দান করতে পারি এবং সে তার সেই পুরনো প্রতিশোধ নিতে পারে, তবে কি আপনি এবং প্রিয়ংবদা দুজনেই খুশি হবেন? বৃদ্ধ অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, এরকম কথা আজ পর্যন্ত আমায় কেউ বলেনি। তুমি তুমি কি পারবে, সত্যি পারবে প্রিয়ংবদাকে প্রতিশোধ নেবার শক্তি দিতে? আপনি চাইলে আমার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? আমার গুরু একজন অনেক বড় মাপের তন্ত্র সাধক। আমি তাকে অনুরোধ করব আপনাকে সাহায্য করার জন্য। তুমি বাবা সাক্ষাৎ ভগবান আমার দুয়ারে পা রেখেছ আজ। এই কার্যে বিফল হলেও বাকি জীবনটা আমি তোমার কথা মনে রেখে দেব। নাও নাও নাও, চলো, ভাত মনে হয় হয়ে গেছে। গরিবের ঘরে দুটো সেবা করে আমায় ধন্য করো বাবা। রাতে আতপ চালের ফেনা ভাত, সঙ্গে আলু মাখা এবং পেঁপে সেদ্ধ পরম তৃপ্তির সঙ্গে খেয়ে বৃদ্ধর কাছে বিদায় নিয়ে আমি ফিরে গেলাম আমার গুরুর কাছে। তারপর সমস্ত ঘটনাটা তাকে খুলে বললাম। গুরুও সম্পূর্ণ ঘটনাটা শুনে খানিকটা বিমর্ষভাবেই বললেন যে এ সত্যি ভারী অন্যায় হয়েছে প্রিয়ংবদা এবং ওই বৃদ্ধর সঙ্গে, সুতরাং সে রাজি তাদের সাহায্য করার জন্য। তাই কিছু যজ্ঞের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আমি এবং আমার গুরু দুজনেই পরদিন বিকেলেই পৌঁছলাম বৃদ্ধর বাড়িতে। বৃদ্ধর আমাদের প্রতি কৃতজ্ঞতা জানাবার আর অন্ত রইল না। বারবারই সে বলতে লাগলো, কি কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো। বৃদ্ধের চোখ তখন বহুকালের পুরনো বেদনা আর একটা নতুন কিছুর আনন্দ মিশ্রিত জলে চিকচিক করছে। তার চোখ মুখ দেখলেই মনে একটা কেমন যেন মায়ার উদয় হয়। কত বছর ধরেই না বুকের ভেতর একটা বিরাট কষ্টের বোঝা বয়ে চলেছে সে এবং তার অসম্পূর্ণ ভালোবাসা। বৃদ্ধের কাঁধে হাত রেখে তাকে খানিকটা আশ্বস্ত করে রাতে তার বাড়ির উঠোন প্রাঙ্গণে এক মহাযজ্ঞের আয়োজন করা হলো। আমি আর গুরুজি বসে মন্ত্রপাঠ করে চলেছি যজ্ঞের জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে। বৃদ্ধ কাঁচু মাচু হয়ে তার ঘরের দাওয়ায় বসে দেখতে লাগলো সেই দৃশ্য। শুকনো বেল কাঠের জ্বলন্ত আগুনের ভেতর বেল পাতায় ঘি মাখিয়ে ছুঁড়ে দিতে দিতে মন্ত্রপাঠের সঙ্গে যজ্ঞ চলল প্রায় আধ ঘন্টা ধরে। তারপর ধীরে ধীরে এক সময় প্রকাণ্ড অগ্নিকুণ্ডের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো এক অপরূপ সুন্দরী রমণীর অবয়ব।
বুঝলাম, এই রমণী হল প্রিয়ংবদা। বৃদ্ধর বর্ণনা যে শতভাগই সত্য তা মানতেই হয়। অমন অপরূপ সুন্দর নারী যে কোনো যুবককে তার প্রেমে পড়াতে বাধ্য করে বটে। প্রিয়ংবদার মূর্তি অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসতেই বৃদ্ধ কাঁপতে কাঁপতে ঘরের দাওয়া ছেড়ে বাইরে বেরিয়ে এলো। ওদিকে আমি আর গুরুজি এক নাগাড়ে মন্ত্র পাঠ করেই চললাম। এইভাবে কিছুক্ষণ চলার পর আমরা প্রিয়ংবদাকে রূপ ও আকার ধারণ করার কিছুটা শক্তি দান করলাম। প্রিয়ংবদার মূর্তি একবার আমাদের দিকে আর একবার বৃদ্ধর দিকে চেয়ে অগ্নিকুণ্ডের ভেতর থেকেই ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এইটুকু বলে তারানাথ একটু থামল, আর সুযোগ পেয়ে কিশোরী একটু খোঁচা দিয়ে বলে উঠল, এরকমটাও সম্ভব? কোনো আত্মাকে আকার দান করা যায় তাহলে? তন্ত্র মন্ত্রে এমন অনেক কিছুই করা যায় যা তোমার বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে না। কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? না, বিশ্বাস হচ্ছে না তা আমি বলিনি। যদি এটা সম্ভবই হয় তাহলে আকার ধারণ করে প্রিয়ংবদা কি শেষমেশ প্রতিশোধ নিতে পারলো সেটা বলুন আগে। বলছি, শোনো শোনো। সেই রাতেই ময়ূরাক্ষী নদীর পাড় দিয়ে শম্ভু সাধুর ওই চেলা জুয়ো খেলে বাড়ি ফিরছিল। হঠাৎ নদীর ধারে একটা মেয়েকে একা বসে কাঁদতে দেখে সেই পুরনো ভোগের লিপ্সা আবার তার মনে জেগে ওঠে। তাই সেই লোভ সংবরণ না করতে পেরে সে এগিয়ে যায় ওই মেয়েটির কাছে। পেছন থেকে মেয়েটির কাঁধে হাত রাখতেই সে ধীরে ধীরে পেছন পানে ফিরে তাকায়, আর নিজের হাতে হত্যা করা সেই প্রিয়ংবদাকে চোখের সামনে আবার দেখে তার দু চোখ বিস্ফারিত হয়ে যায়। পালাবার জন্য পেছন ঘুরতেই প্রিয়ংবদা তার কঙ্কাল সার অথচ মহাশক্তিশালী হাত দুটি দিয়ে ঘাটটা চেপে ধরে ওর। তারপর পা দুটো ধরে মাথা নিচের দিকে করে কোমর পর্যন্ত পুঁতে ফেলে কাদার মধ্যে। আর এই ঘটনার ঠিক কিছুক্ষণ পরেই শম্ভু সাধু খাওয়া দাওয়া সেরে বিছানায় ঘুমোনোর উপক্রম করছিল। কিছুক্ষণ শুয়ে থাকার পরেই তার বুকের ওপর কিছুর একটা ভীষণ চাপ সে অনুভব করতে থাকে। হঠাৎ চোখ খুলে তাকাতেই স্তম্ভিত নেত্রে সে দেখতে পায় যে তার বুকের ওপর বসে রয়েছে প্রিয়ংবদার ভয়ানক একটি উলঙ্গ মূর্তি, যার চোখ দিয়ে তখন যেন প্রতিশোধের জ্বলন্ত আগুন ঠিকরে ঠিকরে বের হচ্ছে। শম্ভু সাধুর গলা দিয়ে তখন কোনো আওয়াজ বের করার মতন সামর্থ্য নেই। পাথরের মতন শুয়ে শুয়ে আসন্ন ভয়ানক মৃত্যুর জন্য সে অপেক্ষা করছে। তখন ধীরে ধীরে প্রিয়ংবদা তার মুখটাকে এক অস্বাভাবিক রকমের বড় করে একটা কামড় বসালো শম্ভু সাধুর গলায়। গলার নলি থেকে গল গল করে বেরিয়ে এলো লাল টকটকে রক্তের ধারা। শম্ভু সাধুর সমগ্র শরীরটা ভয়ানক কাঁপুনির সাথে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল বিছানায়। পরদিন সকালে ওদের দুজনেরই মৃতদেহ উদ্ধার হলো। একজন ময়ূরাক্ষীর পাড়ে উল্টো করে কোমর পর্যন্ত কাদায় পোতা অবস্থায়, এবং আরেকজন ঘরের ভেতরে খাটের ওপর দেহ থেকে মাথা ছিন্ন অবস্থায়।
তবে দুজনেরই মৃতদেহের মধ্যে একটি বিশেষ সাদৃশ্য পাওয়া গিয়েছিল। আমি বললাম, সেটা কি? ওদের দুজনেরই গুপ্তাঙ্গ কেউ যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমি আর কিশোরী একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করলাম। তারপর আমি বললাম, আর অবশেষে ওই বৃদ্ধের কি হলো? তিনি কি এখনো বেঁচে আছেন? প্রিয়ংবদার প্রতিশোধ নেওয়া হলে পরে তার আত্মা মুক্তি পেয়ে যায় এবং ভালোবাসার এক গভীর টানেই বোধ হয় এই ঘটনার 1 সপ্তাহের মধ্যেই বৃদ্ধ তার দেহ ত্যাগ করে। তাকে শেষবারের মতন দেখতে আমি গিয়েছিলাম তার বাড়িতে। তার মুখে তখন এক পরম তৃপ্তির অনুভূতি লেগে রয়েছে। তখন ওই ভিড়ের মধ্যেই কে যেন কানে কানে আমায় বলল, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।